একটা 300 টাকা দামের পুরাতন ভাঙাচোরা ডাস্টবিন চুরি হয়ে গেছে, আর সেটা ফেরত পাওয়ার জন্য এই সাধারণ নাপিত পুলিশকে অফার করে বসেছে পুরো 7 লাখ টাকা। পুলিশ পাগল ভেবে বারবার লোকটাকে তাড়িয়ে দিলেও তার একই কথা, এই ডাস্টবিন আমার চাই। কিন্তু পুলিশ জানে না এই পাগল লোকটা ইতিমধ্যে একজন মানুষের ধর থেকে মাথা আলাদা করে ফেলেছে, আর এই মুহূর্তে সে ওই থানার ভিতরেই তার পরের শিকার খুঁজছে। কিন্তু আগে বলে রাখি, এই একটা ডাস্টবিনের পিছনে এমন এক রহস্য লুকিয়ে আছে যা জানার পর তোমার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। প্রশ্ন হচ্ছে কি সেই রহস্য? সেটা জানতে চলো শুরু করি তামিল ক্রাইম থ্রিলার মুভি মহারাজার এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় এক সাদাসিধে ও ছাপোষা মানুষ মহারাজাকে দেখিয়ে। তার নামে রাজা থাকলেও সে আসলে একজন সাধারণ নাপিত। মহারাজার এই দুনিয়া কেবলমাত্র দুটো মানুষকে ঘিরে, এক তার স্ত্রী আর দ্বিতীয় জন তার ছোট্ট আদুরে মেয়ে জ্যোতি। আজ সে দোকান থেকে ছুটি নিচ্ছে কারণ কাল খুব ভোরে তাকে স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে যেতে হবে। তবে মালিক প্রথমে কিছুটা গড়িমসি করলেও শেষমেশ সব কাস্টমার বিদায় করার শর্ত দিয়ে তা রাজি হয়ে যায়। পরের দিন রাস্তার এক পাশে একটা বাড়ির দরজার সামনে মহারাজার স্ত্রী আর মেয়ে বসে আছে, আর রাস্তার ঠিক উল্টো দিকে মহারাজা দাঁড়িয়ে একটা খেলনার দোকানে। সেখান থেকে সে একটার পর একটা পুতুল উঁচিয়ে ধরে ওপাশে স্ত্রীকে দেখাচ্ছে, কিন্তু তার স্ত্রী যেন কোনোটা পছন্দ হচ্ছে না। শেষমেশ একটা পুতুল পছন্দ হলে মহারাজার দোকানদারকে ওটা প্যাক করতে বলে। ঠিক তখনই তার নজর পড়ে সামনে রাখা এক চমৎকার মা ও সন্তানের মূর্তির উপর। মহারাজার মনে হয় এটাই তার স্ত্রীর জন্য একটা পারফেক্ট গিফট হবে। তখন দোকানদার রসিকতা করে একবার স্ত্রীকে দেখিয়ে নিতে বললেও মহারাজার পাক্কা বিশ্বাস যে এটা তার পছন্দ হবেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। প্রচন্ড গতিতে ছুটে আসা এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ঢুকে পড়ে সেই বাড়িতে, ঠিক যেখানে মহারাজার স্ত্রী আর মেয়ে বসেছিল। মুহূর্তের মধ্যেই সাজানো ঘরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। মহারাজার হাতে থাকা সেই শোপিসটা মাটিতে পড়ে চুরমার হয়ে যায়। আশেপাশে সবাই যখন ওদিকে ছুটে যাচ্ছে তখন মহারাজা পাথরের মূর্তির মতন স্তব্ধ। তার দু চোখ বেয়ে কেবল পানি গড়িয়ে পড়ছে, কেননা এই মুহূর্তে তার পুরো পৃথিবীটাই ধুলোর সাথে মিশে গেছে। তবে এই দুর্ঘটনার পিছনে যে আরো গভীর একটা সংযোগ লুকিয়ে আছে সেটা তুমি এখনই বুঝতে পারবে না। আর শোনো, আজকের ভিডিওতে একটা কুইজ আছে, তাই সঠিক উত্তর দিতে পারলে জিতে নেবে এই আকর্ষণীয় ব্র্যান্ড নিউ হেডফোন। কুইজের প্রশ্নটা দেওয়া হবে ভিডিওর একদম শেষে। তবে একটা কথা বলবো, ভিডিওর প্রত্যেকটা ডিটেলস খুব মনোযোগ দিয়ে শোনো, কেননা একটা ছোট্ট ডিটেলস মিস করলে তুমি ভুল উত্তর দেবে। যাই হোক, এরপর মুভির দৃশ্য বদলে লাভ দেয় 15 বছর পরে। জ্যোতি এখন অনেক বড়, ক্লাস 10-এ পড়ে। পড়ালেখায় সে একদমই কাঁচা, যার কারণে স্কুলের শিক্ষকরা তার উপরে বেজায় বিরক্ত। তবে খেলাধুলায় জ্যোতি একাই 100। তার গেমস টিচার আসিফা এই প্রতিভাটাকে ঠিকই চিনতে পেরেছে, তাই তিনি জ্যোতিকে 100 মিটার দৌড়ের জন্য তৈরি করছেন। আর এতদিন পর মহারাজার ছোট্ট সংসারের মেম্বার বলতে 3 জন, মহারাজা নিজে, তার মেয়ে জ্যোতি আর লক্ষ্মী। তুমি হয়তো ভাবছো লক্ষ্মীটা আবার কে? এই লক্ষ্মী হলো একটা ডাস্টবিন। প্রশ্ন হচ্ছে ডাস্টবিন আবার পরিবারের মেম্বার হয় নাকি? হ্যাঁ হয়, মহারাজার কাছে হয়। কেন হয় সেটা তুমি একটু পরে জানতে পারবে, আর জানার পর তোমার ধারণা পুরোই বদলে যাবে। যাই হোক, তারা দুজনে মিলে সপ্তাহে একদিন লক্ষ্মীকে পরম যত্নে গোসল করায়, তার কপালে তিলক পরিয়ে দেয়। মহারাজার রুটিনটাও একদম ঘড়ির কাটার মতো বাঁধা। সকালে মেয়ের জামাই স্ত্রী করা, তাকে স্কুলে পৌঁছে দেওয়া, তারপর সারাদিন সেলুনে হাড় ভাঙা খাটুনি। কিন্তু দিন শেষে মেয়ের ওই এক চিলতে হাসিটাই মহারাজার বেঁচে থাকার একমাত্র ভরসা। আসলে স্ত্রীকে হারানোর পর এই জ্যোতি মহারাজার সবকিছু। জ্যোতিও তার বাবাকে মাথায় তুলে রেখেছে, সে সব বিষয়ে তার মায়ের মতো শাসন করে, আর মহারাজাও তা হাসি মুখে মেনে নেয়। মেয়ের যে কোনো বিপদে মহারাজা সব সময় বুক চেতিয়ে দাঁড়ায়, আর কিভাবে সেটা করে তা তুমি একটু পরেই দেখবে। এবার জ্যোতির স্কুলের প্রিন্সিপাল মহারাজাকে ডেকে পাঠায়। এখানে দেখা যায় প্রিন্সিপাল কোনো যাচাই বাছাই না করে জ্যোতির নামে উল্টোপাল্টা অভিযোগ তুলে তাকে টিসি দিয়ে বের করতে চাইছে। কিন্তু মহারাজা পেশায় নাপিত হলেও মাথা নিচু করে অন্যায় মেনে নেওয়ার লোক না। তাই সে শুরু থেকে একটাই কথা বলে যাচ্ছে, তার মেয়ে নির্দোষ, সে কোনো অন্যায় করতেই পারে না। কিন্তু প্রিন্সিপাল কিছুতেই ছাড়বার পাত্র না, যেন তেন ভাবে সে জ্যোতিকে দোষী বানাতে চাইছে। এই নিয়ে যখন চরম বাকবিতণ্ডা চলছে, ঠিক তখনই আসল দোষী একটা ছেলেকে ধরে আনা হয়, আর এবার পুরো ব্যাপারটাই উল্টে যায়। তবে মহারাজা এখানেই থেমে থাকে না। সে তখন বলে, যেহেতু প্রিন্সিপাল না জেনে বুঝে জ্যোতিকে সবার সামনে দোষী সাব্যস্ত করেছে, তাই এখন তাকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে হবে। এই কথা শুনে প্রিন্সিপাল রেগে গিয়ে মহারাজকে অফিস থেকে বের করে দিতে চায়, কিন্তু মহারাজা সেখানে একটা লোহারের পিলার আঁকড়ে ধরে মূর্তির মতন দাঁড়িয়ে থাকে। স্কুলের সবাই মিলে টানাটানি করেও তাকে সরাতে পারে না, কেননা মহারাজা নিজের জেদ পাহাড়ের মতো অটল। টানাটানির এক পর্যায়ে মহারাজার এমন জোর লাগে যে সে ওই লোহার পিলারটা পর্যন্ত বাঁকিয়ে ফেলে। এই দৃশ্য দেখলেই তুমি বুঝবে যে এই লোকের ভিতরেই কি পরিমাণ শক্তি চাপা আছে। শেষমেশ বাধ্য হয়ে প্রিন্সিপাল জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নেয়। বুঝতে পারলে তো, মানুষটা সাধারণ হলেও তার জেদ অসীম। এভাবেই দিন পার হতে থাকে। এতদিন জ্যোতি কখনো তার বাবাকে ছেড়ে থাকেনি, কিন্তু হঠাৎ স্পোর্টস ক্যাম্পে জয়েন করার জন্য তাকে 1 সপ্তাহ বাবাকে ছেড়ে বাইরে যেতে হবে। যাওয়ার আগে জ্যোতি বাবাকে বলে যায় যে নিজের খেয়াল রাখতে, আর বিশেষ করে লক্ষ্মীর যত্ন নিতে। কিন্তু
কিন্তু জ্যোতি চলে যাওয়ার সেই রাতেই ঘটে যায় এমন কিছু যেটা মহারাজার পুরো জীবনটাকেই বদলে ফেলে। এই সিনে দেখা যায় যে জানলা দিয়ে একটা বড় বিষধর সাপ মহারাজার ঘরে ঢুকে পড়েছে। চারিদিকে সব লন্ডভন্ড, ভাঙাচোরা জিনিসের স্তূপের মাঝে রক্তাক্ত আর অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে মহারাজা। সাপটা তার শরীরের উপর দিয়ে চলে গেলেও তার কোনো ক্ষতি করে না, তবে যাওয়ার সময় সাপের লেজের ছাপটায় জানলায় রাখা একটা কাচের শোপিস ভেঙে যায় আর সেই শব্দে মহারাজা চোখ খুলে যায়। চারিদিকে তাকিয়ে সে বুঝতে পারে যে তার সাজানো ছোট্ট সংসারে কেউ ঢুকে সব তছনছ করে দিয়ে গেছে, কিন্তু কারা এটা করেছে আর তাদের আসল উদ্দেশ্যটাই বাকি। পরের দিন সকাল, সিন কাট হয়ে চলে যায় এই এলাকার এক গ্যারেজে। এখানে দেখানো হয় স্থানীয় এক কাউন্সিলর গ্যারেজে ঢুকে একজন কর্মচারীকে মেঝেতে ফেলে পেটাচ্ছে। কারণ হিসেবে তার গাড়ির সার্ভিসিং এর পর থেকে তার দামি চশমাটা গায়েব হয়ে গেছে। কাউন্সিলর পাক্কা নিশ্চিত যে এই কর্মচারী তার চশমাটা চুরি করেছে। ঠিক সেই ফাঁকে সেখানে হাজির হয় ধানা নামের আরেকজন, যে কিনা সেই গ্যারেজেরই একজন মেকানিক। কাউন্সিলর ধানাকেও ধরতে গেলে সে হাত জোর করে মাফ চায় আর কথা দেয় যে কালকের মধ্যেই সে তার চশমা ফেরত দিয়ে যাবে। কিন্তু সেই রাতে কাউন্সিলর যখন বন্ধুদের সাথে আড্ডায় মশগুল, তখন ধানা সেখানে এসে সবার সামনে কাউন্সিলরের সেই দামি চশমাটাকে ইচ্ছে করেই ঘুরিয়ে দেয়। এই দৃশ্য দেখে কাউন্সিলরের দলবল তেড়ে আসলে ধানা একাই সবাইকে আচ্ছা করে ধোলাই দেয়। এই সিনটাই বলে দেয় যে ধানা শুধু একজন মেকানিক না, এই লোকের ভিতরে নিশ্চয়ই বেজায় ভয়ঙ্কর কোনো একটা দিক আছে। পরের দিন পুলিশ স্টেশনের বারান্দায় মহারাজাকে আমরা চুপচাপ বসে থাকতে দেখি। কনস্টেবল পিরুমল এগিয়ে এসে জানতে চায় যে কি হয়েছে। তখন মহারাজা গত রাতের পুরো ঘটনাটা খুলে বলে। সে জানায় যে আগের রাতে সেলুন থেকে ফিরে সে ড্রয়িং রুমে ঢুকতে দেখে যে দুজন অচেনা লোক। তাই নিজেকে বাঁচাতে গিয়ে একজনকে কামড় দিলেও অন্যজন লোহার রড দিয়ে মহারাজার কানে এমন এক বাড়ি মারেছে সব অন্ধকার হয়ে যায়। আর ওই ফাঁকে লোকগুলো তার লক্ষ্মীকে নিয়ে উধাও হয়ে গেছে। পিরুমল প্রথমে ভেবেছে যে লক্ষ্মী বুঝে মহারাজার কোনো দামি জিনিস বা গয়না না, কিন্তু মহারাজা যখন ফোনের গ্যালারি খুলে লক্ষ্মীর ছবি দেখায় তখন পিরুমলের মাথা একদম ঘুরে যায়। ছবিতে দেখা যায় যে মহারাজার জ্যোতি একটা সাধারণ পুরনো ডাস্টবিন ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তখন মহারাজা বলে এই ডাস্টবিনটাই লক্ষ্মী। পিরুমল তো পুরোই অবাক। একটা জঞ্জাল ফেলার স্রেফ 300 টাকার ডাস্টবিনের জন্য এই লোক থানায় এফআইআর করতে চাইছে। পিরুমল রেগে গিয়ে মহারাজাকে জিজ্ঞেস করে সে পাগল নাকি। একসময় সে মজা করে বলে যে ডাস্টবিন কি সোনা দিয়ে বাঁধানো ছিল নাকি তার ভিতরে হিরে জহরত লুকোনো। তখন মহারাজা শান্ত গলায় বলে এটার দাম আনুমানিক 350 টাকা হবে, কিন্তু এটা তার আর জ্যোতির কাছে অনেক অমূল্য। জ্যোতি ক্যাম্প থেকে ফেরার আগে যেভাবে হোক ওই ডাস্টবিনটা তার ফেরত চায়। পিরুমল এবার একদম ধৈর্য হারিয়ে মহারাজকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয়। এরপর সে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে যায়, কিন্তু মহারাজা পাল্টা হুমকি দেয় যে পুলিশ কোনো অ্যাকশন না নিলে সে উপরে যাবে। এভাবে ধস্তাধস্তির এক পর্যায়ে পিরুমলের ইউনিফর্ম ছিঁড়ে যায়। পুলিশরা জোর করে মহারাজাকে বের করতে গেলে সে থানার একটা কাঠের তক্তা আটকে ধরে। আর মহারাজার এরকম কোনো কিছু আটকে ধরার মানে কি তা তো তোমরা এর আগেই দেখেছো। পিরুমলকে বাঁচাতে অন্যান্য পুলিশরা ছুটে আসে, এমনকি এক চোর পর্যন্ত এসে মহারাজার হাতে কামড় বসায় এই পিলারটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তবুও মহারাজা ওই তক্তা ছাড়ে না। এবার টানাটানির এক পর্যায়ে তক্তাটা খুলে এসে সোজা মহারাজার মাথার উপরে পড়ে। তার মাথা ফিটে রক্ত বের হয়ে আসে আর ঠিক তখনই ওই তক্তার আড়াল থেকে বেরিয়ে আসে বিশাল বিষধর সাপ। এই সাপ দেখে থানার সব পুলিশ আর কয়েদি হুড়োহুড়ি করে বাইরে ভাগে, কিন্তু মহারাজা সে এক চুলো নড়ে না, বরং নির্ভয়ে সেই সাপটাকে হাতে ধরে শান্ত পায়ে বারান্দায় এগিয়ে আসে। ভাইরে ভাই, এই সিনটাই তুমি টের পাবে যে এই লোকটাকে যতটা সাধারণ মনে হচ্ছে আসলে সে ততটা সাধারণ নয়। ঠিক তখনই থানায় এন্ট্রি হয় এক হাড়ে হাড়ে দুর্নীতিবাজ পুলিশ অফিসার। এই লোকটা এতটাই বেপরোয়া যে একটু আগেই এক চোরের সাথে হাত মিলিয়ে আসল সোনা সরিয়ে নকল গয়না চালিয়ে দিয়ে এসেছে। এখন থানায় ঢুকে এই লন্ডভন্ড অবস্থা দেখে তার কারণ জানতে চাইলে সবাই আঙ্গুল তোলে মহারাজার দিকে। অফিসার মহারাজাকে নিজের কেবিনে ডেকে নিয়ে বন্দুক তাক করে ভয় দেখায়, কিন্তু মহারাজা একদম অবিচল। সে চুপচাপ বেরিয়ে যায়, কিন্তু এর কিছুক্ষণ পরেই সে আবারও ফিরে আসে আর এবার তার হাতে নগদ 40,000 টাকা। এই টাকাটা অফিসারের টেবিলে রেখে মহারাজা সোজা বলে দেয় লক্ষ্মীকে খুঁজে দিলে সে আরো 5 লাখ টাকা দেবে। এই কথা শুনে অফিসার মহারাজাকে কষে এক থাপ্পড় মেরে বসে। তুমি হয়তো ভাবছো তাকে ঘুষ দেওয়ার অপরাধে মারা হয়েছে, কিন্তু আসল ব্যাপারটা হলো যে সবার সামনে ঘুষ দেওয়ার ব্যাপারটাই তার মাইন্ডে লেগেছে, যার ফলে অফিসার মহারাজার ওই 4,000 টাকা চুপচাপ পকেটে ভরে নাল্লা সিম্বা সহ পুরো টিমকে তদন্তে নামিয়ে দেয়। পুলিশ মহারাজার সেলুন আর পাড়া তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তাদের মাথায় তখন একটাই জিনিস ঘুরছে, ডাস্টবিনের ভিতরে হয়তো সোনা জহরত লুকিয়ে আছে। এই সব চিন্তা ভাবনার মাঝেও মহারাজা তখন তার বাজি আরেকটু বাড়িয়ে দেয়। সে বলে যে মেয়ে ফেরার আগে যদি লক্ষ্মীকে উদ্ধার করতে পারা যায় তাহলে 5 লাখ টাকার বদলে সে 7 লাখ টাকা দেবে। তো পরের দৃশ্যে আমাদের পরিচয় হয় সেলভাম নামের এক ভয়ঙ্কর অপরাধীর সাথে। এই লোকটা যেন মুদ্রার এপিটোপিট, বাইরে সে সাক্ষাৎ জম,
তার গ্যাং নিয়ে যখন সে বের হয় তখন কারো প্রতি তার বিন্দুমাত্র দয়া নেই। এই সিনে দেখানো হয় তার একটা বাড়িতে হানা দিয়ে সেখানে এক মা আর তার ছোট্ট মেয়েকে বন্দি করে ফেলে। মনে রেখো, এরা শুধু চোর না, এরা হচ্ছে আস্ত পিশাচ। ডাকাতি সেরে সালভামের সঙ্গীরা ওই মা আর মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে, তারপর যাওয়ার সময় প্রমাণ মুছে ফেলতে বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের জ্যান্ত পুড়ে মারে। তার মানে তো বুঝতেই পারছো এই সিলভাম কতটা নিষ্ঠুর, নির্দয় এবং জঘন্য। কিন্তু এই নরপিশাচটায় যখন নিজের বাড়িতে পা রাখে তখন সে একদম অন্য মানুষ। নিজের স্ত্রী আর মেয়ের কাছে সে একজন যত্নশীল বাবা আর স্বামী। মেয়েকে সে জান দিয়ে ভালোবাসে। আগের দিন যেখানে ডাকাতি করেছে সেখান থেকে আজ সে মেয়ের জন্য একটা ছোট্ট মূর্তি নিয়ে এসেছে, কিন্তু মেয়ের ওটা পছন্দ হয় না। তাই সেলভাম বিন্দুমাত্র বিরক্ত না হয়ে ওটাকে ডাস্টবিনে ফেলে দেয়। আর ঠিক তখনই ক্যামেরা জুম আউট করলে আমরা দেখতে পাই যে মহারাজা সেই লক্ষ্মী আসলে সেলভামের ঘরে রয়েছে। তার মানে সেই রাতে মহারাজার বাড়িতে হামলা করেছিল সেলভাম রায়। কি ধরতে পারছো ব্যাপারটা? যেই ডাস্টবিনের জন্য মহারাজা পাগলের মতন ছুটছে সেটা এখন এই খুনি সেলভামের দখলে। ওদিকে মহারাজা এখনো পুলিশ স্টেশনের বারান্দায় পড়ে আছে। লক্ষ্মীকে ফিরে পাওয়ার আশায় দিনরাত সে থানাতেই কাটায়। পুলিশরা তাকে দিয়ে ফরমেশ খাটাচ্ছে, খাবার আনাচ্ছে, এমনকি গাড়ি ধোয়ানোর কাজেও তাকে ব্যবহার করা হচ্ছে। মহারাজার এই সব কিছু দেখে এক কনস্টেবলের মায়া হয়। সে ফিসফিস করে বলে যে মহারাজা, এভাবে তোমার জমানো টাকাগুলো এদের পিছে ঢেলো না, এরা তোমার লক্ষ্মীকে অদৌ খুঁজছে না। আর লোকটা যে একদম ঠিক বলছে সেটা তুমি এবার নিজেই দেখবে। পুলিশরা আসলে 7 লাখ টাকার লোভে মহারাজাকে পুরো দোস্ত ঠকানোর ফোন দিতে আছে। তাদের প্ল্যান হলো লক্ষ্মীর মতন হুবহু নকল একটা ডাস্টবিন বানিয়ে সেটাকে একটু ঘষা মাজা করে মহারাজার হাতে তারা তুলে দেবে। এখন এই দায়িত্ব পড়ে নাল্লা সিম্বাম নামের এক চালাক অফিসারের উপর। তারা ভাবছে ডাস্টবিন তো ডাস্টবিনই, মহারাজা কি তফাৎ বুঝবে? কিন্তু ওরা তো আর জানে না যে মহারাজা ওদের চেয়ে কয়েক কদম এগিয়ে খেলছে। এদিকে পরের দিন থানায় চলে আসে সেই গ্যারেজের মালিক, যে গ্যারেজে কাজ করতো থানা। আসলে থানা কয়েকদিন আগে নিখোঁজ হয়েছে, তাই তার নিখোঁজ ডায়েরি করতে সে এখানে এসেছে। মহারাজা তখন বারান্দার বেঞ্চে বসে আছে। সে যখন গ্যারেজ মালিকের হাতে থানার ছবিটা দেখে তখন তার চোখের সামনে ভেসে ওঠে এক হিম করা ফ্ল্যাশব্যাক। তোমাদের সেই রাতের কথা মনে আছে যেদিন মহারাজার বাড়িতে হামলা হয়েছিল? মহারাজা জ্ঞান ফিরে আসার পর মেঝে ধুলোবালির ভিতরে সে একটা চিরকুট কুড়িয়ে পায়। সেটা ছিল একটা গ্যারেজের রিসিপ্ট। এই একটা ক্লু ধরেই মহারাজা খুঁজতে বের হয় আর গিয়ে পৌঁছায় সেই জায়গায় যেখানে থানা সেদিন ওই কাউন্সিলরকে পেটাচ্ছিল। থানা নিজের কাজ সেরে স্কুটি নিয়ে ফিরে যাচ্ছে আর মহারাজা তখন ছায়ার মতন তার পিছু পিছু লেগে আছে। যেহেতু তার বাড়িতে সে এই রিসিপ্ট পেয়েছে তাহলে নিশ্চয়ই থানার সাথে এই কেসের কোনো যোগসাদৃশ্য আছে। এভাবে এক সময় থানা নিজের আস্তানায় পৌঁছে পিছনে তাকাতেই দেখে মহারাজা দাঁড়িয়ে আছে। থানা তখন বিরক্ত হয়ে বলে, সেদিন তোকে শেষ করে দিলে আজ এই ঝামেলা পোহাতে হতো না। ঠিক তখনই থানার সাঙ্গপাঙ্গরা চারিদিক থেকে মহারাজাকে ঘিরে ধরে। এবার থানা একটা ধারালো অস্ত্র নিয়ে তার সামনে এগিয়ে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। এতক্ষণে শান্ত মহারাজা এবার রূপ নেয় হিংস্র পশুতে। সে এক ঝাটকায় হাত সরিয়ে নিতে থানার হাতের সেই অস্ত্র তারই এক সাঙ্গপাঙ্গের হাত কেটে ফেলে। এরপর মহারাজা থানার শরীরের বিভিন্ন জায়গায় একের পর এক পেরেক কাটতে থাকে। এই কারণে যন্ত্রণায় কাতরাতে থাকা থানাকে মহারাজা ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, সেই রাতে তোর সাথে আমার বাড়িতে আরো দুজন ছিল, সত্যি করে বল এরা কারা? তখন থানা বুঝে গেছে যে আজ তার শেষ দিন। সত্যি বললেও এই লোকটা তাকে ছাড়বে না, তাই সে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যে দুজন ছিল ঠিকই, তবে তাদের মধ্যে একজন কিন্তু তোর এই পুলিশ স্টেশনে বসে আছে, যা চাইলে যাচাই করে দেখ। এই কথা বলেই থানা পালাতে গেলে মহারাজা তার রামদা দিয়ে এক কোপে ধর থেকে মাথা আলাদা করে দেয়। একবার চিন্তা করো ওই লোকটার কথার মানে কি দাঁড়াচ্ছে। আসলে তার কথাতে আমরা বুঝতে পেরেছি যে মহারাজা কেন দিনরাত পুলিশ স্টেশনে মূর্তির মতন বসে আছে। আসলে সে ডাস্টবিন চুরির রিপোর্ট করতে আসেনি, সে মূলত থানার লাশের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে পুলিশের ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা ওই ব্যক্তিটাকে সে ধরবেই, আর ধরে তাকে থানার চেয়েও সে ভয়াবহ শাস্তি দেবে। সত্যি বলছি এই রিভিলের পর মুভিটাকে তুমি সম্পূর্ণ নতুন রূপে দেখতে শুরু করবে, কেননা মহারাজার প্রত্যেকটা অদ্ভুত আচরণের পিছনে যে একটা ভয়ঙ্কর মাস্টার প্ল্যান চলছে সেটা এবার একটু একটু করে পরিষ্কার হচ্ছে। তো পুলিশ এবার সেই কাউন্সিলরকে ডেকে আনে যার সাথে থানার ঝামেলা হয়েছিল। জিজ্ঞাসাবাদে কাউন্সিলর জানায় যে এই নিখোঁজের ব্যাপারে সে কিছুই জানে না, তবে একটা সে ক্লু দেয় আর সে জানায় সেদিন আরো একজন লোক থানাকে খুঁজতে গ্যারেজে এসেছিল। এবার পুলিশ ওই লোকের ব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর চেষ্টা করেও কিছুতে তার ইনফরমেশন মনে করতে পারে না। ওদিকে ধুরন্ধর নাল্লা সিম্বাম আর বাকি পুলিশরা এমন একজনকে ধরে আনে যে হুবহু লক্ষ্মীর মতন আর একটা ডুপ্লিকেট ডাস্টবিন বানিয়ে দিতে পারবে। তারা ওকে দিয়ে নকল লক্ষ্মী বানানোর কাজে লাগিয়ে দেয়। এবার মুভির টাইমলাইনটা কিন্তু দুভাবে চলবে, এখানে দুটো সময় পাশাপাশি দেখানো হবে। বর্তমানে মহারাজায় থানায় বসে আছে আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখছি সেলভাম আর মহারাজা তরুণ বয়সের কাহিনী। এই অতীতে সিনে দেখা যায় সেলভাম তার ছোট্ট মেয়ের পিঠের একটা বড় ক্ষততে আদর করে মলম লাগিয়ে দিচ্ছে। এই ছোট্ট ডিটেলসটা মনে রেখো, কেননা এটাই গিয়ে পুরো মুভির সবচেয়ে বড়
রহস্য তালা খুলে দেবে। সেলভাম তার স্ত্রী আর মেয়েকে নিয়ে একটা গয়নার দোকানে যায়। সামনেই তার মেয়ের জন্মদিন, তাই সে মেয়ের পছন্দ মতো একটা দামি সোনার হার অর্ডার দেয়। এতে স্ত্রী একটু আপত্তি করলেও মেয়ের খুশির সামনে সেলভামের সবকিছুই তুচ্ছ। এদিকে মেয়ের জন্মদিনের দিন হারটা নিয়ে ফেরার পথে দাড়ি কাটতে সেলভাম ঢোকে মহারাজা সেলুনে। কিন্তু দাড়ি কাটার মাঝপথে মহারাজার ট্রিমার হঠাৎ বন্ধ হয়ে যায়। মহারাজা ব্যাটারি চেঞ্জ করতে পাশের ঘরে চলে গেলে সিলভাম একাই বসে থাকে। ঠিক তখনই তার দলের একজন ফোন করে জানায় খবরের কাগজে তাদের সব অপরাধের কথা ফাঁস হয়ে গেছে। এই কথা চলাকালীন সময় সে ভাবে যে আশেপাশে কেউ নেই, তাই সে নিশ্চিন্তে ফোনে কথা বলছিল। কিন্তু কথা শেষ করে পিছনে ফিরতে তার বুক ধক করে ওঠে, কেননা মহারাজা এতক্ষণ তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে ছিল। এবার সেলভামের মাথায় একটাই চিন্তা, মহারাজা কি সব শুনে ফেলেছে? তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে দাড়ি না কেটেই সেলুন থেকে বেরিয়ে যায়। কিন্তু এই তাড়াহুড়োতে সে মেয়ের জন্য আনা সে সোনার হারের বক্সটা সেলুনে ফেলে আসে। এদিকে কিন্তু মহারাজা একজন সৎ মানুষ, তাই ওই বক্স দেখে সে ফেরত দিতে সোজা রওনা দেয় সেলভামের বাড়ির দিকে। ওদিকে বাড়ি ফিরে সেলভাম তার সঙ্গীকে বলে যে মহারাজা সব শুনে ফেলেছে, তাই সুযোগ পেলেই তাকে সরিয়ে দিতে হবে। ঠিক তখনই তার স্ত্রী সেই সোনার হারের কথা জিজ্ঞেস করলে সে বুঝতে পারে যে জিনিসটা সে সেলুনে ফেলে এসেছে। আর ঠিক সেই মুহূর্তে দরজায় হাজির হয়ে যায় মহারাজা, তার হাতে সেই সোনার চেনের বক্স। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখো, কাকতালীয় ভাবে পুলিশও ঠিক তখনই সেলভামকে ধরতে চলে আসে। এই পুলিশ দেখেই সেলভামের সঙ্গী বন্দুক বের করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে আর সেখানেই তার সেই সাঙ্গপাঙ্গর মৃত্যু হয়। তারপর পুলিশ সেলভামকে হাত করা পরিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী চিৎকার করে বলতে থাকে যে তাদের ভুল হচ্ছে, তার স্বামী কোনো অপরাধী নয়, তার স্বামীর মতন নিরীহ মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। কিন্তু সেলভাম পুলিশের গাড়িতে ওঠার সময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে মহারাজার দিকে। তার মাথায় এটাই গেঁথে গেছে যে মহারাজা সেলুনের সব কথা শুনে পুলিশকে খবর দিয়েছে, তাই আজ তার সাজানো সংসারটা ছারখার হয়ে গেছে। এই একটা ভুল ধারণায় মহারাজা আর সেলভামের মধ্যে এক মরণ শত্রুতার জন্ম দেয়। এই দৃশ্যের পর আমরা ফিরে আসি বর্তমানে। পুলিশ মহারাজাকে খুশি হয়ে জানায় যে তার লক্ষ্মীকে খুঁজে পাওয়া গেছে, কেননা ওই নাল্লা সিম্বাম হুবহু লক্ষ্মীর মতো দেখতে একটা ডুপ্লিকেট ডাস্টবিন তৈরি করে ফেলেছে। এবার পুলিশের প্ল্যান হলো ডিপার্টমেন্টের ভিতরে নাল্লা সিম্বাকে চোর বানিয়ে মহারাজার সামনে হাজির করবে। তারপর মহারাজাকে সে ওই ডাস্টবিনটা দেবে আর বিনিময়ে 7 লাখ টাকা পকেটে পুরবে। নাল্লা সিম্বাবও 50,000 টাকা লোভে এই চোর সাজার নাটকে রাজি হয়ে যায়। এবার সেই পুলিশ অফিসার মহারাজাকে থানায় ডেকে পাঠায় এবং তাকে শেষবারের মতন সেই রাতের ঘটনাটার একদম ডিটেলস খুলে বলতে বলে। এবার মহারাজা আর কোনো রাগঢাক না রেখেই আসল সত্য বলতে শুরু করে। সে জানায় সেদিন জ্যোতি যখন ক্যাম্প থেকে ফিরে জামা চেঞ্জ করার জন্য নিজের ঘরে ঢুকেছিল, ঠিক তখনই পিছন থেকে নাল্লা সিম্বাম এসে তার চোখ চেপে ধরে। তার মানে সেদিন থানা যে পুলিশ কর্মচারীর কথা বলেছিল সে আর কেউই নয়, সে হলো এই নাল্লা সিম্বাম। জ্যোতি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই পিছন থেকে একটা ভারী জিনিস দিয়ে সিলভাম তাকে আহত করে ফেলে। মানে কাহিনীটা বুঝতে পেরেছো? এতদিন ধরে মহারাজা যেরকম নাটক সাজিয়েছিল এগুলো আসলে কোনোটাই সত্যি ছিল না। মূলত আসল সত্যি হলো এই সিলভাম এবং তার গ্যাংরা মিলে মহারাজার বাড়িতে এসেছিল তাকে শেষ করার জন্য। কেননা কিছুদিন আগেই সিলভাম থানা থেকে ছাড়া পেয়েছে, আর থানা থেকে ছাড়া পাওয়ার পর তার প্রথম কাজই হলো মহারাজাকে শেষ করা। তাই তারা মহারাজাকে মারতে তার বাড়িতে আসে, কিন্তু সেদিন তাদের সামনে পড়ে যায় তার মেয়ে জ্যোতি। এভাবে নৃশংসভাবে মারধর করার পর সিলভাম সিলভাকে মহারাজার ব্যাপারে জিজ্ঞেস করে। সিম্বা জানায় সে গত 1 সপ্তাহ ধরে মহারাজার উপর নজর রেখেছে, তার এতক্ষণে বাড়িতে চলে আসার কথা। আসলে সিলভামদের একটা আলাদা স্টাইল ছিল, তারা যে বাড়িতে ডাকাতি করতে যেত সেখানে ডাকাতির পর রান্না করে খেত। এখানেও ঠিক একই প্যাটার্ন ফলো করে তারা রান্না করে খায়। আর এর কিছুক্ষণ পরে ঘটে তাদের আর একটা নিয়ম। এই নিয়ম হচ্ছে তারা শুধু ডাকাতি করে শান্ত হয় না, বরং সেই বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তাহলে তাদেরকে তারা ধর্ষণ করে। সেই নিয়ম অনুসারে নাল্লা এবং ধানা মিলে জ্যোতিকে নৃশংসভাবে ধর্ষণ করতে থাকে। আর এই সব কিছু সিলভাম দূরে বসেই উপভোগ করতে থাকে। ঠিক এভাবেই মহারাজার ফিরে আসতে দেরি হলে তারা জ্যোতিকে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। তার মানে পুরো বিষয়টা এখন পরিষ্কার, সিলভামের গ্যাংরা মিলে জ্যোতিকে রেপ করেছে। আর এই কারণে মূলত মহারাজা নেমে পড়েছে এক প্রতিশোধের মিশনে। একজন বাবা যখন তার মেয়ের সাথে হওয়া এই অন্যায়ের প্রতিশোধ নেয় তখন সে কোনো অংশেই সিংহের চেয়ে কম না। এই পুরো ঘটনা বলার পর মহারাজা একদম ভেঙে পড়ে। সে বলে আর কিচ্ছু চায় না, সে শুধু তার লক্ষ্মীকে ফেরত চায়। এই কথা বলতে বলতে সে কাঁদতে কাঁদতে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। কিন্তু ওদিকে ফোনের অপর প্রান্তে থাকা পুলিশ অফিসার আর বাকি 2 কনস্টেবল যখন এই ভয়ঙ্কর সত্যটা শোনে তখন নাল্লা সিম্বামের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। সে ততক্ষণে বুঝে গেছে যে এই মহারাজার বাড়িতে গিয়ে তারা জ্যোতি নামের ওই মেয়েটার সাথে নির্যাতন করে এসেছে, আর আজ সকালে সেই বাড়িতে তাকে চোর সেজে যেতে হবে। নাল্লা ভয়ে কাঁপতে কাঁপতে পুলিশ অফিসারকে বলে যে সে রাতেই মহারাজার বাড়িতে একা যেতে চায়, কিন্তু অফিসার সাফ জানিয়ে দেয় যে রাতটাকে ওখানে থাকতে হবে এবং সকালে তারা একসাথেই যাবে। এখন আসল কাহিনীটা কি হচ্ছে আর একটু ডিটেলে বলি। সেই রাতে মহারাজা ঠিক সময় সেলুন বন্ধ করে বেরিয়েছিল, তবে সেদিন রাতে জ্যোতি তাকে একটা সুন্দর জুতোর ছবি পাঠিয়েছিল। তাই মেয়ের আবদার রাখতে মহারাজা ওই জুতোটা কিনতে একটা দোকানে যায়, আর যার ফলে তার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়।
দেয়। এরপর সে বাড়ি এসে জ্যোতির এমন মর্মান্তিক দৃশ্য দেখে পাগল হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সে জ্যোতিকে হসপিটাল ভর্তি করে। এরপর জ্যোতির যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার বাবার কাছে একটাই অনুরোধ করে। সে বলে, বাবা তুমি ওই লোকগুলোকে খুঁজে বের করো, আমি শুধু তাদের সামনে গিয়ে একটাই প্রশ্ন করব, আমি তাদের কি ক্ষতি করেছিলাম। আর এর জন্য ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজতেই মহারাজা লক্ষ্মী চুরির নাম করে এই মরণ খেলায় নেমেছে। পরের দিন সকালে নাল্লা সিম্বামকে নিয়ে পুলিশ মহারাজার বাড়ি দিকে যায়। পুলিশ অফিসাররা নাল্লাকে চোর সাজিয়ে মহারাজার সামনে দাঁড় করায় এবং তাকে বলে সেই রাতের ঘটনার বর্ণনা দিতে। এখন এখানে যেহেতু চোরের নাটক হচ্ছে তাই নাল্লা বর্ণনা দিতে শুরু করে, কিন্তু তার বলা প্রত্যেকটা ডিটেলস শুনে মহারাজা বুঝে যায় যে এই সেই জানোয়ার যে তার মেয়ের জীবন তছনছ করেছে। কিন্তু জ্যোতি বাবাকেও জানিয়েছিল যে ধস্তাধস্তির সময় সে অনুভব করতে পেরেছিল যে সে লোকগুলোর মধ্যে একজনের পিঠে একটা ফোলা টিউমার আছে। আর এই কারণে মহারাজা এতদিন সবার অজান্তে পুলিশ স্টেশনের সুযোগ পেলেই কোনো না কোনো ওসিলায় সবার পিঠে হাত বোলাতো। তাই আজ সুযোগ পেয়ে সে নাল্লা সিম্বামকে জড়িয়ে ধরে আর এবার পিঠের দিকে ওই টিউমারটা তার হাতে ধরা পড়ে। এই স্পর্শে মহারাজার শরীরে যেন বিদ্যুতের স্রোত বয়ে যায়। তার এতদিনের ধৈর্য, এতদিনের অপেক্ষা এই মুহূর্তটার জন্যই ছিল। তখন পুলিশ অফিসার মহারাজাকে জিজ্ঞেস করে, এখন তুমি এই অপরাধীকে কি করবে? মহারাজা খুব শান্তভাবে বলে, তাকে কোনো শাস্তি দেওয়ার দরকার নেই, তাকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু পুলিশ অফিসার অবাক হয়ে জানতে চায় যে তোমার মেয়ের সাথে এত কিছু করার পরেও তুমি একে শাস্তি দেবে না? কিন্তু মহারাজা নাছোড়বান্দা, সে কোনো শাস্তি দিতেই রাজি নয়। এবার সেই পুলিশ অফিসার ধৈর্য হারিয়ে মহারাজার মুখের উপরে বলে দেয় যে সেও জানে জ্যোতির সাথে আসলে কি হয়েছিল। কেননা লক্ষ্মী চুরি যাওয়ার ঘটনা তদন্ত করতে করতে পুলিশরা সেই হসপিটালে যায় যেখানে জ্যোতি ভর্তি ছিল। সেখান থেকে তারা সব খবর জোগাড় করে এবং জানতে পারে নাল্লা, থানা, সেলভাম মিলে জ্যোতিকে নির্যাতন করেছে। এবার যেটা ঘটে সেটা এই মুভির সবচেয়ে স্যাটিসফাইং দৃশ্য। অফিসার নিজে একটা রামদা মহারাজার হাতে তুলে দেয় আর বলে এই মানুষরূপী পশুটাকে এখানেই শেষ করে দিতে। এরপর তারা নাল্লাকে মহারাজার সাথে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে ছিটকেনে লাগিয়ে বেরিয়ে যায়। আর সেই ধারালো দা দিয়ে মহারাজা নাল্লাকে জবাই করে তার মেয়ের উপরে হওয়া অত্যাচারের প্রথম বদলা নেয়। ফাইনালি মহারাজার এবার টার্গেট সেলভামকে খুঁজে বের করা। তাই সে সরাসরি সেলভামের কাজের সাইটে চলে আসে। সেখানে সেলভামের লোকেরা বাধা দিতে আসলে মহারাজা একে একে তাদের সবাইকে শেষ করে দেয়। তখন সেলভাম নিজেই মহারাজাকে মারতে এগিয়ে আসে। এখনো পর্যন্ত কিন্তু মহারাজা জানে না যে সেলভামও তাদের সাথে যুক্ত ছিল। তাই তো হঠাৎ সেলভামকে দেখে মহারাজা পুরোই চমকে যায়। আর তখনই সে বুঝে যায় যে তার মেয়ে জ্যোতির সাথে হওয়া ঘটনার সাথে এই সেলভামও জড়িত। তবে এখানে সে যেন আকাশ থেকে পড়ে, মনে হয় তার পা থেকে যেন মাটি সরে গেল। কিন্তু ওদিকে সেলভাম মনে করছে যে আজই তার সুযোগ তার এত বছরের জেল খাটার প্রতিশোধ নেওয়ার। তাই সে এবার মহারাজাকে মারতে শুরু করে। সে বলতে থাকে যে তোর জন্য আমার জীবনের অনেকগুলো বছর নষ্ট হয়েছে আর এই কারণে আমি তোকে তিলে তিলে ধ্বংস করার প্ল্যান করেছি। সেলভাম মহারাজাকে মারতে মারতে বলে যে আমি তোকে এমন যন্ত্রণা দিয়েছি যা সারা জীবন তোকে কুড়ে কুড়ে খাবে। যখনই তুই তোর মেয়ের দিকে তাকাবি তখনই মনে পড়বে তিনজন মানুষ তার সাথে কি করেছিল। এই কথাটা শুনে মহারাজা আর চুপ থাকতে পারে না। সে সেলভামকে এবার এমন বিভৎসভাবে মারে যে সেলভাম ঠিকমতো দাঁড়াতেও পারে না। আর এই জায়গাতে শুরু হয় আসল টুইস্ট। ঠিক তখনই সেখানে জ্যোতি চলে আসে, কেননা মহারাজা তাকে কথা দিয়েছিল যে সে তার করা ওই প্রশ্নটার উত্তর খুঁজে বের করবে। তাই তো জ্যোতি সেলভামকে দেখে তার সামনে এগিয়ে যায়। মহারাজা বাধা দিতে চাইলেও জ্যোতি তার বাবাকে অনুরোধ করে যে তাকে কিছুক্ষণ একান্তে কথা বলতে দিতে। মহারাজা জ্যোতিকে সেলভামের সামনে একটা চেয়ারে বসিয়ে দেয়। আর এবার এমন কিছু ঘটে যা সেলভাম স্বপ্নেও কল্পনা করেনি। জ্যোতি সেলভামের সামনে বসে তার চোখে চোখ রেখে বলে, তুমি যদি ভেবে থাকো তোমার করা এই পাপ আমার সাথে সারা জীবন থাকবে তবে ভুল ভাবছো। তোমার মতন জানোয়ারের কাছে আমি কখনোই হার মানবো না। কিন্তু আমার একটাই প্রশ্ন, কি দোষ ছিল আমার? আমি তো তোমার মেয়ের বয়সী ছিলাম। আমার সাথে আমার নোংরা কাজ করার সময় তুমি কি একবারও নিজের মেয়ের কথাটা ভাবোনি? এই কথাটা শেষ করে জ্যোতি নিজের হাতের মধ্যে লুকিয়ে রাখা একটা সোনার পুটলি সেলভামের দিকে ছুঁড়ে মারে। এরপর সে বলে, এই গয়নাগুলোর জন্যই তো তুমি আমার বাড়িতে ঢুকেছিলে তাই না? যাও, আজ থেকে এগুলো তোমার। অর্থাৎ জ্যোতি জানে যে শুধুমাত্র গয়না চুরি করার জন্যই সেলভাম তাদের বাড়িতে গিয়েছিল আর সেই ডাকাতি করতে না পেরে তারা নির্মমভাবে তাকে ধর্ষণ করে। কিন্তু আসল সত্যটা যা তা শুনলে তুমি রীতিমতন শকড হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে সেলভামের নজর পড়ে জ্যোতির পিঠে সেই পোড়া দাগটার দিকে। ঠিক এমনই একটা দাগ ছিল তার মেয়ের ছোটবেলায়। আর এখানে এসে যে চরম সত্যটা রিফিল হয় তা পুরো শকিং। এবার এই কাহিনী জানতে সোজা চলে যায় 15 বছর আগে। সেদিন সেলভাম অ্যারেস্ট হওয়ার পর মহারাজা তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই সোনার হারটা ফেরত দিতেই সেলভামদের বাড়িতে গিয়েছিল। ঠিক তখনই সেই ট্রাক এসে তাদের বাড়িটা গুড়িয়ে দেয়। সেদিনের দুর্ঘটনায় কেবল মহারাজার স্ত্রী আর সন্তান মারা যায়নি, বরঞ্চ সেদিন মারা যায় সেলভামের
স্বামী স্ত্রীও। তবে ভাগ্যের নির্মম খেলায় সেদিন বেঁচে যায় সিলভামের ছোট্ট মেয়ে। আর তার বেঁচে যাওয়ার একমাত্র কারণ ছিল এই ডাস্টবিন লক্ষ্মী। অর্থাৎ অ্যাক্সিডেন্টের সময় এই ডাস্টবিনটাই তার মাথার উপরে পড়ে যাওয়ার কারণে সেদিনের দুর্ঘটনা থেকে সেলভামের আপন মেয়েই বেঁচে যায়। তার মানে তো বুঝতেই পারছো সেলভাম সেদিন তার নিজের মেয়ের সাথে কি করেছিল। তার মানে যাকে আমরা তখন মহারাজার মেয়ে বলে জানতাম সেই আসলে সিলভামের নিজের রক্তের মেয়ে। আর এই কারণে মহারাজা ওই ডাস্টবিনের নাম রেখেছিল লক্ষ্মী, কেননা ওটাই তার মেয়েকে বাঁচিয়েছিল। আর এখানে সেলভাম যখন সেই কাটা দাগটা দেখতে পারে তখন সে সব কিছু বুঝতে পারে যে তার নিজের প্রতিশোধ নিতে গিয়ে সে নিজের মেয়ের উপরে নির্যাতন করেছে। তার করা প্রত্যেকটা পৈশাচিক কাজ আজ তার নিজের রক্তের সাথেও হয়ে গেল। যন্ত্রণায় আর অনুশোচনায় ছটফট করতে করতে সেলভাম মহারাজার কাছে অনুরোধ করে একবার শুধু জ্যোতির সাথে একটু দেখা করার জন্য। তবে সে জানায় সে দূর থেকে তাকে দেখবে, জানতেও দেবে না যে সে তার আসল বাবা। আর কিভাবে বা বলবে এই কথা যে নিজের বাবা হয়ে মানুষদের দিয়ে সে ধর্ষণ করিয়েছে। কিন্তু মহারাজা জানায় জ্যোতি তোমার মতন কোনো ছোট লোকের মেয়ে নয়, সে আমার মেয়ে যাকে এতগুলো বছর আমি পরম মমতায় বড় করেছি। এরপর মহারাজা জ্যোতিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ওদিকে সেলভাম বুঝতে পারে যে সে কতটা জঘন্য মানুষ ছিল। আজ তার সব পাপের ফল তার নিজের মেয়েকেই ভোগ করতে হয়েছে। তাই নিজের প্রতি ঘৃণা এতটাই তীব্র হয়ে ওঠে যে সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। সিলভামের মাথা থেকে বেরিয়ে আসে রক্তের স্রোত, আর এই রক্ত গিয়ে পড়ে জ্যোতির পায়ের ছাপে। শুধু তাই নয়, তার পাশে পড়ে থাকে সেই ক্ষয়ে যাওয়া সোনার চেইন। ঠিক এমনই একটা মুহূর্ত দিয়ে এই অসাধারণ, জটিল এবং হৃদয় ভাঙা মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও।